মানুষের সুবিধার কথা ভেবেই পদক্ষেপ নিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ডাক ভবন ও ম্যাঙ্গো ট্রেন উদ্বোধন। করোনায় কমেছে সংক্রমণ, ফাইজারের টিকার অনুমোদন। 3 মাসে চীন থেকে আসছে সিনোফার্মের 1.5 কোটি ডোজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত উপকূল, সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কমিটি। চলতি বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সব ওয়ার্ডে এসটিএস স্থাপন, বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি শিগগিরই। ভারতে কিশোরী নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক বাবু শনাক্ত, ফিরিয়ে আনা হচ্ছে দেশে। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। কারো পরামর্শে নয়, জনগণের সুবিধার কথা ভেবেই সকল পদক্ষেপ নেয় সরকার। দৃষ্টিনন্দন নতুন ডাক ভবনের উদ্বোধন করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক সেবাকে আরও উন্নত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন তিনি। সেবার মাধ্যমে সমগ্র বাংলাদেশকে রেলের আওতায় আনার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাশ্রয়ী ও আরামদায়ক হয় জনপ্রিয় রেল ভ্রমণ। পদ্মা সেতু সহ চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেল নেটওয়ার্কের আওতায় আসবে দেশের অনেক এলাকা। যোগাযোগ বাড়বে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর সাথে। পরিবেশ বান্ধব ও আরামদায়ক এরই অংশ হিসেবে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ হতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সমগ্র বাংলাদেশকে রেলের আওতায় আনার বিভিন্ন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। একদিকে ব্যবসা বাণিজ্য যেমন চলে, অপরদিকে মানুষের যাতায়াত সহজ হয়, সেদিকে লক্ষ্য রেখে রেলকে আমরা গুরুত্ব দিই। পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গার থেকে যেমন একদিকে আমরা যশোর হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করব, আর অপরদিকে সোজা বরিশাল হয়ে আমরা যে নতুন নৌবন্দর করেছি পায়রা পর্যন্ত আমরা রেল লাইন নির্মাণ করব। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে রেলের উন্নয়ন হয়নি, হয়েছে ধ্বংস, যার মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। অন্যের পরামর্শ নিয়ে আমরা চলি না। বাংলাদেশটা কিভাবে চলবে, উন্নত হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, বাংলাদেশের কিভাবে উন্নতি হবে, আমরা সেটাকেই গুরুত্ব বেশি দিই। এর আগে 91 কোটি 73 লাখ টাকা ব্যয়ে আগারগাঁওয়ে নির্মিত 14 তলা নতুন ডাক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনলাইনে বেড়েছে কেনা বেচা, তাই প্রযুক্তির সকল সুবিধা কাজে লাগিয়ে জনগণকে উন্নত সেবা দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। পচনশীল জিনিস অর্থাৎ আপনার খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেমন সেখানে এরকম সেন্টার থাকবে, সেভাবেই কিন্তু এই ডাকের সেবাটাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তা সেই ব্যবস্থাটা আপনাদের এখন নিতে হবে। ডাক বিভাগে কর্মসংস্থান সহ ডিজিটাল সকল সুযোগ সুবিধা বাড়িয়ে এ খাতকে আরও উন্নত করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমন ডিজিটাল সেন্টার থেকে সেবা নিচ্ছে, এখন ডাকঘর সেন্টার সেবা নিতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। চীন থেকে সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। প্রতি ডোজের দাম পড়বে $10। আগামী 3 মাসে 50 লাখ করে টিকা আসবে। এদিকে দেশে ফাইজারের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অন্যদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1292। বাকিটা জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক। চীন থেকে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন হয় কমিটির এই বৈঠকে।
কোভিড-19 রিলেটেড ল্যাবগুলো যেগুলো মন্ত্রণালয় করতে পারে সেগুলো মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি থেকে আমরা সেই অনুমোদন দিয়েছি এবং তারা এখন অনুমোদন, তারা নিজেরাই এগুলো প্রক্রিয়া করতে পারে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, প্রতি ডোজের দাম পড়বে $10 জুন, জুলাই ও আগস্ট আগামী এই 3 মাসের শেষ দিকে 50 লাখ ডোজ করে টিকা আসবে। জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। প্রতি ডোজ ভ্যাকসিনের মূল্য $10 ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন আর বাংলাদেশি টাকায় 1,267 কোটি 50 লক্ষ টাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, সংক্রমণের 446তম দিনে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছেন 22 জন। মোট মৃত্যু 12,480। 497টি ল্যাবে 15,915টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,292 জন। সুস্থ হয়েছেন 1,291 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে হয়েছে 8.12%। সুস্থতার হার 92.47 ও মৃত্যু 1.57%। করোনায় পুরুষ মৃত্যু হার 72.27% এবং নারী 27.73%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 58,87,268 জনের। সংক্রমণ বাড়লে সীমান্ত এলাকায় লকডাউন হতে পারে জানিয়েছেন হেলথ ডিজি। সীমান্ত এলাকার যে সমস্ত জায়গাগুলোতে অতি বেশি সংক্রমণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা লকডাউন করে দিই। এদিকে দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 12 বছরের বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবে। প্রথম ডোজ নেয়ার 3 থেকে 4 সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধ, সড়ক ও ফসলি জমি। ভেসে গেছে মাছের ঘের। এদিকে সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। সাতক্ষীরার 7 উপজেলার মধ্যে 6টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন সংলগ্ন আশাশুনি ও শ্যামনগর। বিভিন্ন এলাকায় উপকূলীয় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, কাঁকড়া খামার, ফসলি জমি ও সুপেয় পানির পুকুর। ভেঙেছে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পাশের বেড়িবাঁধের 17 জায়গা। এছাড়া 35 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। অসম্ভব জোয়ার উঠেছে, এই জোয়ারে মোড়ে থেকে আবার কোনো রাস্তা নেই। বেশ কিছু জায়গায় জলাবদ্ধ হয়েছে এবং সেই মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। বাগেরহাটে পূর্ব সুন্দরবনের 19টি জেটি, 6টি জলযান, 2টি গোলঘর, 1টি ফুট রেল, 1টি ওয়াচ টাওয়ার, 4টি স্টাফ ব্যারাক ও 1টি রেস্ট হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবন থেকে 2টি এবং লোকালয় থেকে 2টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের 2টি কুমিরের শেড। এই হিসেবে পূর্ব সুন্দরবন বিভাগের অন্তত 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সব জায়গায় যেতে পারি না, প্রবল স্রোত এবং বাতাসের প্রচন্ড বেগে সব জায়গায় এখনো যাওয়া সম্ভব হয়নি। তো আমরা এগুলা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আরো খোঁজখবর নিলে হয়তো পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড জানায়, নতুন এবং পুরাতন মিলিয়ে পটুয়াখালী ও কলাপাড়া জোনের আওতায় 56 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 7,085টি মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়ি ঘের, পুকুর, পোনা উৎপাদনকারী হ্যাচারির মোট 55 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে নদীতে 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ত্রাণ সহায়তা নয়, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে উপকূলবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। চলতি বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাকি 53টি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র STS স্থাপন করা হবে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে-নূর তাপস। আর মাতুয়াইলে বর্জ্য শোধনাগার থেকে বায়োগ্যাস তৈরি পরিকল্পনা বাস্তবায়নও দ্রুত শুরু হবে জানাচ্ছেন মাহমুদ হাসান।
মাতুয়াইল ল্যান্ডফিল্ড। রাজধানীর বর্জ্য শোধন করে বায়োগ্যাস সহ বিভিন্ন উপাদান উৎপাদনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি পরিকল্পনা। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে নেওয়া হয় অন্তর্বর্তীকালীন স্থানান্তর কেন্দ্রে, সেখান থেকে তা নেওয়া হচ্ছে মাতুয়াইল ল্যান্ডফিল্ডে। তবে এখানেও পর্যাপ্ত স্থান সংকুলান না থাকায় সেখানে বর্জ্য পুড়িয়ে বায়োগ্যাস উৎপাদনের পূর্ব পরিকল্পনা শীঘ্রই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। বায়োগ্যাস প্ল্যান্ট, জৈব সার, চিকিৎসা বর্জ্য এগুলা করার আমরা পরিকল্পনার মধ্যে আছে। আমরা যে বর্জ্য থেকে যে গ্যাসটা উৎপাদন হয় বা হবে, ওটার একটা প্রক্রিয়া হবে যেটা ব্যবহার করা যাবে। নগরের মেডিকেল বর্জ্য অপসারণ এখনো বড় চ্যালেঞ্জ বলে জানান দক্ষিণ সিটির এই কর্মকর্তা। স্যানিটাইজার, মাস্ক বা যেটি আছে আমরা নির্দিষ্ট করতে পারছি না যে কোনটা করোনার বর্জ্য, কোনটা করোনার বর্জ্য না। বাসা থেকে গৃহস্থালী যে বর্জ্যগুলো একসাথে চলে আসতেছে, এটা আমরা আলাদা করতে পারছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ। দক্ষিণ সিটির কোনো সড়কে যাতে বর্জ্য পড়ে না থাকে, আবর্জনার স্তূপ দেখা না যায়, সেজন্য প্রতিটি ওয়ার্ডে এবছরের মধ্যেই অন্তর্বর্তীকালীন স্থানান্তর কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছেন মেয়র। সায়দাবাদ এলাকায় এসটিএস উদ্বোধনী অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই যেন আমরা ৭৫টা ওয়ার্ডেই আমাদের এই বর্জ্য স্থানান্তর কেন্দ্র আমরা স্থাপন করতে পারি। দক্ষিণ সিটির ১০৭ বর্গমাইল এলাকায় প্রতিদিন উৎপাদন হয় প্রায় ২ থেকে ৩,০০০ মেট্রিক টন বর্জ্য। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ত্রাণ বিতরণ কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীর সঠিক তথ্য উপাত্তের ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এক্ষেত্রে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের কার্যকারিতা নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মোকাবেলায় কতটা কার্যকর হয়েছে ত্রাণ বিতরণ কর্মসূচি তা জানতেই সিপিডির এই আয়োজন। ত্রাণ কতটুকু প্রয়োজন, কতটুকু বিতরণ হয়েছে এবং সেই বিতরণ কতটা সঠিকভাবে হয়েছে তা নিয়ে প্রথমেই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় আলোচনা সভায়। সিপিডির গবেষণা বলছে একটা বড় জনগোষ্ঠী নগদ টাকা ও খাদ্য সহায়তার বাইরে রয়ে গেছে। এজন্য দরিদ্র এবং করোনার কারণে নতুন করে দরিদ্র হয়ে পড়া জনগোষ্ঠীকে চিহ্নিত করতে না পারাই বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে। তবে সার্বিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে উন্নতি হয়েছে বলে মত সিপিডির। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো একটা ডাটাবেস, নির্ভুল ডাটাবেস আমাদের তৈরি করা প্রত্যেকটা উপজেলা লেভেলে। এই অল্প সময়ের মধ্যে ট্রান্সপারেন্সি মেনটেন করে তথ্যটাকে ব্যবস্থাপনাটা বিভিন্নভাবে ভেরিফাই করে কিন্তু আসলে মাঠ পর্যায়ে এই এমএমএস এর মাধ্যমে পৌঁছে দিয়েছে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রভাব গুরুত্ব পেয়েছে। পাশাপাশি এবারের ত্রাণ বিতরণ কার্যক্রমকে বেশি মাত্রায় প্রশাসন নির্ভর বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। যেটি অবশ্যই একটি পলিটিক্স এন্ড পলিসির সাথে জড়িত, এই বিষয়ে রাজনীতিবিদদের ইনভলভ আরো বাড়ানো উচিত। একদিকে যেমন আমাদের বরাদ্দ বাড়াতে হবে, অপরদিকে এই বিতরণ ব্যবস্থাতেও একই রকম ভাবে উন্নতি করার প্রয়োজন করবে এবং এখানে নালিশ নিষ্পত্তির বিষয়টিকে কম হিসেবে দেখা দরকার নেই। চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল মানছেন মন্ত্রীও। তবে সরকারের চেষ্টার কোনো ত্রুটি ছিল না বলেও জানান তিনি। যে আমাদের যে চাহিদা সেই অনুযায়ী বিতরণের মতো আমাদের সামর্থ্য সরকারের এখন পর্যন্ত উন্নত বিশ্বের মতো হয় নাই, যার ফলে আমরা প্রায়োরিটি বেসিসে কাজ করেছি। যারা অতি দরিদ্র ও যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি এবং এই বিতরণটা গতবারের চেয়ে এবার আরো বেশি স্বচ্ছতার সাথে করা হয়েছে। তবে নগদ টাকা বিতরণে দুর্নীতি ও অনিয়মের সুযোগ কম, এ ব্যাপারে একমত সবাই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিশোরী নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত রিয়াদ বাবুকে শনাক্ত করেছে পুলিশ। নির্যাতনকারী আর নির্যাতনের শিকার উভয়ই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। সকালে রাজধানীর তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার শহীদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। ঘটনাস্থল ভারতে হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। প্রায় 2 সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীকে কয়েকজন মিলে নির্যাতনের ছবি ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর শুরু হয় তদন্ত। শনাক্ত করা হয় সংশ্লিষ্টদের। তদন্তে পুলিশ নিশ্চিত হয় ছেলেটির নাম রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় বাবু, বাসা রাজধানীর মগবাজারে। উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে হৃদয়কে পরিবার থেকে বের করে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
মেয়েটি সৌদি আরবে যাবেন এই মর্মে সমস্ত কাগজপত্র রেডি করার জন্য কাজ করতেছিলেন, কিন্তু এখন তিনি ইন্ডিয়ার একটি জায়গায় অবস্থান করছেন। যে ছেলেটাকে নির্যাতনকারীর ভূমিকায় দেখা যাচ্ছে আরও 3টি ছেলের সঙ্গে, তার বাড়ি মগবাজার। মেয়েটিকে ভারতের কেরালায় নির্যাতন করে ভিডিও করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হবে বলে জানায় পুলিশ। আমরা মানব পাচারের মামলা নেব। মামলা নেওয়ার পরে তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। অন্য নির্যাতনকারীরা বাংলাদেশ না ভারত, কোন দেশের নাগরিক তা শনাক্তের কাজ করছে পুলিশ। 2 বছর থেকে মেয়েটা পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংখ্যায় তারা 11 থেকে 12 জন আন্তঃজেলা পেশাদার ডাকাত দল, কিন্তু তাদের মূল টার্গেট গাড়ির ব্যাটারি। রাখে না কোনো প্রমাণ, প্রয়োজনে খুন করতেও হাত কাঁপে না এই চক্রটির। ভাসানটিকে নৈশ প্রহরী হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া 3 জন পুলিশের কাছে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। দেখুন দীপু শিকদারের রিপোর্ট। পুলিশের সন্দেহের তীর ছিল সিসিটিভি ফুটেজে দেখা কয়েক ব্যক্তি আর পিকআপের দিকে। গত 15 মে তারিখে রাতে নগরীর ভাসানটেক এলাকায় একটি দোকানে তালা ভাঙার সময় বাধা দেয় নাইট গার্ড সুজন। ডাকাত দলের রডের আঘাতে ঘটনাস্থলে মারা যায় সে। এই সময় হামলার মুখে পড়লেও ভাগ্যগুণে বেঁচে ফেরেন আরেকজন। তারপর লুটে নেওয়া হয় সে দোকানে থাকা 27টি গাড়ির ব্যাটারি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যর্থ হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ঢাকার বাইরে থেকে ঘটনার সাথে যুক্ত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ব্যাটারিগুলো। আনছে করতে কি বলছে? আমার বলছে যে মিরপুর থেকে। পুলিশ বলছে ধূর্ত এই চক্রটি প্রায় কোনো প্রমাণ ছেড়ে যায়নি। এমনকি ডাকাতির সময় ব্যবহার করা পিকআপে ব্যবহার করেছে একাধিক নাম্বার প্লেট। নিঃসন্দেহে এটা একটা ক্লুলেস ঘটনা। এখানে আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে কোন পদ্ধতিতে আমরা আগাবো। নাই কোনো মোবাইল ডিভাইসের নাই কোনো সিসি ক্যামেরার ফুটেজ। আসলে আমরা এক পর্যায়ে দিশেহারা হয়ে গেছিলাম। অ্যানালগ পদ্ধতি অবলম্বন করে আমরা আসলে এই ক্লুলেস ঘটনাকে একেবারে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে একদম ডিটেক্ট করতে পেরেছি। মালামাল বিক্রির ঝুঁকি এড়াতে শুধুমাত্র গাড়ির ব্যাটারি ডাকাতি করত তারা, পাশাপাশি লুট করত নগদ টাকা। ওরা একটা নির্দিষ্ট ব্যাটারিকে টার্গেট করে নিছে এবং এটাতে রিস্ক কম। এবং তাদের ডাকাতির একটা মডাস অপারেন্ডি, তাদের একটা ধরন হচ্ছে যে তারা যখন ডাকাতি করবে কোনো সাক্ষী প্রমাণ রাখবে না, কোনো আই উইটনেস রাখবে না, যাকে পাবে তাকে মেরে ফেলবে। জাফর নামে একটা ছেলে আছে, সে হইল মূলত তাদের এই 12 চক্রের সদস্যের মূল নেতা। এবং আরেকজন তাদের সদস্য আছে, সে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, যে কিনা আপনার ভেহিকেল সাপোর্টটা দেয়। বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেটে মেগা প্রকল্পগুলোতে বাড়ছে বরাদ্দ, দ্রুত শেষ করার পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 7 জনের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। গত 25 মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন। এর আগে হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার সহ 18 আসামি। এর মধ্যে 7 জনকে জামিন দিয়ে তাদের আপিল 4 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বাকিদের বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে। বেল যদি বের হয়ে যান তখন অন্য একটা প্রশ্ন আসবে, তখন আবার রিহার্সের প্রশ্ন আসবে। এই জন্য আমি সকালবেলায় মেনশন করেছিলাম এবং মাননীয় আদালত আমাদের বলছিলেন যে অপর পক্ষকে জানাতে হবে। ওনাকে জানানোর পরে আমরা ওনাদেরকে লিখিত নোটিশ দিই এবং তারা উপস্থিত হয়। 2 পক্ষকে শুনানি করে আদালত আজকে এই আদেশ দিয়েছে। বিএনপি ইস্যু ভিত্তিক রাজনীতি করতে পারছে না বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের। তবে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি যে আন্দোলন গড়ে তুলতে পারেনি, সেই ব্যর্থতার কথাও স্বীকার করেন এই নেতা। করোনা মহামারীর কারণে দলটি রাজনীতির মাঠে পিছিয়ে পড়ছে বলে মনে করেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট।
দীর্ঘদিন ধরে ইস্যু বা কর্মসূচি ভিত্তিক রাজনীতিতে নেই বিএনপি। সবশেষ দলটি 2019 সালের 24শে নভেম্বর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করেছিল। এরপর থেকে আর রাজনীতির মাঠে তেমন খুঁজে পাওয়া যায়নি দলটিকে। মূলত সংবাদ সম্মেলন, মানববন্ধন, আলোচনা সভা এবং ভার্চুয়াল সভায় সীমাবদ্ধ কার্যক্রম। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেও তেমন জোরালো অবস্থান নিতে পারেনি দলটি। বেতন হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। যদিও বড় কোনো কর্মসূচি করতে না পারার পেছনে সরকারকেই দায়ী করছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ। বললেন, সরকারের দমন পীড়নের কারণেই কোণঠাসা বিএনপি। আমাদের নেত্রী প্রায় 3 বছর ধরে কারাগারে, তার মুক্তির জন্য কার্যকর আন্দোলন তো আমরা গড়ে তুলতে পারিনি। এই ব্যর্থতা আমি স্বীকার করতে প্রস্তুত, কিন্তু এর জন্য প্রধানত দায়ী সরকারের দমন পীড়ন। নতুবা বিএনপির মতো বড় দল, জনপ্রিয় দল ইতিমধ্যে সরকারকে লেজে করে খেলতে পারত। পাশাপাশি করোনাকেও একটি বড় কারণ হিসেবে দাঁড় করালেন বিএনপির এই সিনিয়র নেতা। বললেন, মানুষ যেখানে জীবন বাঁচাতেই হিমশিম খাচ্ছে, সেখানে রাজনীতি করা কঠিন। বর্তমানে মানুষ জীবন বাঁচানোর সংগ্রামী ব্যস্ত। সাধারণ যে টিকা উন্নত দেশের মানুষ সহজেই পায়, বাংলাদেশে সেই টিকার কোনো নিশ্চয়তা নাই। অধিকাংশ মানুষ বর্তমানে অরক্ষিত। সুতরাং যেখানে জীবনই হুমকির সম্মুখীন, সেখানে তো রাজনীতি ব্যাকওয়ার্ডসে চলে যাবেই, সেটাই বাস্তবতা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দী থাকায় দলের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন দলটির এই ভাইস চেয়ারম্যান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী জৌলস কেড়ে নিয়েছে পৃথিবীর অর্থনীতিকে বিপর্যস্ত করেই ক্ষান্ত হয়নি অদৃশ্য এই ভাইরাসটি। স্থবির করে দিয়েছে দেশ বিদেশের সাংস্কৃতিক অঙ্গনও। থমকে গেছে মঞ্চ নাটক, চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র শিল্পের সব রকমের কাজ। তবুও সংশ্লিষ্টদের আশা, আবারও আসবে সুদিন। মানুষ মিলবে মানুষের সাথে, হবে উৎসব, জয় হবে মানুষেরই। জানাচ্ছেন আদিত্য মামুন। পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। জীবনানন্দ দাশের কালজয়ী এই কবিতা 70 বছর পরও প্রাসঙ্গিক। বিশ্ব এখন করোনার সাথে যুদ্ধ করছে, দেশ বিদেশে মরছে মানুষ। করোনার এই সংকটকালে থমকে আছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। কি মঞ্চ, কি চিত্র প্রদর্শনী কিংবা চলচ্চিত্র, স্থবিরতা এখন সবখানেই। করোনায় বন্ধ সিনেমা হল। গেল 14 মাসে মাত্র 13টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নববর্ষ ও ঈদের মতো বড় উৎসবেও নতুন সিনেমার মুখ দেখেননি দর্শক। তাই লোকসানের ফাঁদে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টরা। 30 থেকে 35টা সিনেমা কিন্তু এখনো বিগ বাজেটের মুক্তির অপেক্ষায় আছে। আমাদের প্রডিউসাররা এই সিনেমাগুলো আসলে তারা রিলিজ করতে সাহস পাচ্ছে না। রংতুলির আঁচড়ে যারা দেশকে বিশ্বে তুলে ধরেছিলেন, সেই জয়নুল আবেদিন কিংবা SM সুলতানের পরবর্তী প্রজন্মের আঁকিয়েদের ছবির প্রদর্শনীও বন্ধ। ফাঁকা সব আর্ট গ্যালারি। ছবিগুলো আঁকার পরে যা রসিকজনের সামনে উন্মুক্ত করতে হয় তাদের উপভোগ করার জন্য, এবং সেটিও অনেকাংশে অনলাইনেই চলছে। দেশের মঞ্চনাটক প্রদর্শনীর অন্যতম কেন্দ্রস্থল মহিলা সমিতি মিলনায়তন ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা। নাটকের প্রদর্শনী বন্ধ, তালা ঝুলছে মঞ্চের দুয়ারে। শিল্পীদের মহড়াও নেই। টেলিভিশনের কাজ কিন্তু চলছে, কিন্তু থিয়েটার থেমে আছে। তো এই সময়টা বোধহয় থেমে থাকাই উচিত। গেল বছরের মার্চের পর শিল্পকলার চেনা জানা দৃশ্যগুলো কেবলই অচেনা। তবে প্রাণের জন্য যে আকুতি, তা নিয়ে সোচ্চার মঞ্চের প্রাণপুরুষরা। তারা বলছেন, মানুষের জন্য মঞ্চের যে সংগ্রাম, তা নিশ্চয়ই ফিরবে সময় স্বাভাবিক হলে। আবারও শত আলো জ্বলবে মঞ্চে, মানুষ মিলবে নাট্যোৎসবে। থিয়েটার তো একটা শিক্ষার জায়গা, সেই জায়গাটা একেবারেই মুখ থুবড়ে পড়েছে। আমরা আশা করব অতি দ্রুত এই সংকট কাটিয়ে আমরা আবার দর্শকের কাছে চলে আসব। বিপর্যয় কাটিয়ে আবারও সরব হতে চায় সাংস্কৃতিক অঙ্গন। এখন কেবলই করোনার আধার কাটার অপেক্ষা, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়ের প্রত্যাশা। আদিত্য মামুন, 21 টেলিভিশন,
ঢাকা। এদিকে করোনা মহামারীতে কাজ হারিয়ে প্রায় নিঃস্ব শিল্পী ও কলাকুশলীদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় চেক। আর এই সহায়তা পেয়ে খুশি শিল্পী কলাকুশলীরা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় জানাচ্ছেন মানিক শিকদার। এফডিসি জুড়ে এখন শুনশান নীরবতা। নেই কলাকুশলীদের উচ্ছল পদচারণা, লাইট, ক্যামেরা, অ্যাকশন আর কর্মযজ্ঞের প্রাণকেন্দ্রে মহামারীর স্তব্ধতা। কাজ নেই, তারপরও কেউ কেউ এখানে আসেন, অলস সময় কাটান। অপেক্ষা তাদের কবে শুরু হবে কাজ। ৭৫ বছর বয়সী এই কর্মী ৫ দশকের বেশি সময় ধরে কাজ করছেন চলচ্চিত্র শিল্পে। করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় যাপিত জীবনের কষ্টের কথা জানালেন অকপটে। আমরা ছোটো মোটো শিল্পী, ছোটো মোটো কৌশলী, আমাদেরকে কোনো মূল্যায়ন করে না। সহশিল্পী ও কলাকুশলীরা আছেন দারুণ অর্থাভাবে। আমাদের যে হলের জীবন, আমরা তো এই জীবনে ছিলাম না। আমাদের সহশিল্পী যারা আছেন তারা আসলে খুব বিপদে আছে। এই পরিস্থিতিতে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংস্কৃতি কর্মীদের জাতির আত্মা উল্লেখ করে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উদ্যোগ নিতে হবে যাতে কোনো শিল্পী অসচ্ছল না থাকে। শিল্পীদের প্রধানমন্ত্রী সম্মান করেন। আবেগ আপ্লুত শিল্পী সমাজ কৃতজ্ঞতা জানান সরকারের প্রতি। কিছু অনুদান পাইলাম, এটা আমার জন্য অনেক পাওয়া, অনেক উপকৃত হয়েছে আমি। যত শিল্পী আছে গ্রামগঞ্জে সবাইকে উনি সহযোগিতা করবেন। এই সংকটগুলো কাটিয়ে ওঠার সময় পর্যন্ত আমাদের যার যা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমরা আমার পাশের বন্ধুটিকে যাতে সাহায্য করতে পারি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সংস্কৃতির বিকল্প নেই। করোনাকালে অসচ্ছল সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর সহযোগিতার পরশ শিল্পীদের আশার আলো জুগিয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বাজেট প্রসঙ্গ। সরকারের অগ্রাধিকারে থাকা মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ হলে সরাসরি তার সুফল ভোগ করবে দেশের মানুষ। গতিশীল হবে অর্থনীতির চাকাও। তাই প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরামর্শ অর্থনীতিবিদদের। এক্ষেত্রে সরকারের ভাবনাও অভিন্ন। করোনা সংকটের মধ্যেও আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ধারাবাহিকভাবে হাতে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠা পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ব্যয়বহুল জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের চিত্র। ইতিমধ্যে মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের গড় গতি প্রায় ৫৮%। এর মধ্যে ৮৫% বেশি শেষ হয়েছে পদ্মা সেতুর কাজ। এছাড়া মেট্রো রেল ৫৯%, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৩২%, পদ্মা সেতুর রেল সংযোগ ৩৯%, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র 40%, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ৬৩%, পায়রা সমুদ্র বন্দর ৬২% আর ২০০০ কক্সবাজার রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি ৫১%-এর বেশি। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন দীর্ঘায়িত হলে বাড়বে ব্যয়, সুফল থেকে বঞ্চিত হবে দেশ। তাই আসন্ন বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা দরকার। সরকারের বড় প্রকল্পগুলো আসলে চালু রাখতে হবে এর ফলে, এবং তবে এখানে প্রায়োরিটি দিতে হবে যে প্রকল্পগুলো খুব কমপ্লিশনের খুব কাছাকাছি, অল্প দিনেই কমপ্লিশন হয়ে যাবে, সেইগুলোকে প্রায়োরিটি দিতে হবে। কারণ কমপ্লিট হলে একটা প্রকল্প সেটার বেনিফিট ইকোনমি পায়। এদিকে মেগা প্রকল্পগুলোর দ্রুত শেষ করার তাগিদ রয়েছে সরকারের মধ্যেও। তাই ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে মেগা প্রকল্পের মোট বরাদ্দের আকার হতে পারে ৩৯,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে দেয়া বরাদ্দের চেয়ে প্রায় ৯,৫০০ কোটি টাকা বেশি। পরিকল্পনা মন্ত্রী বলছেন, ২০২১-২২ অর্থবছরের মধ্যে কয়েকটি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চায় সরকার। সরকারের পলিসি এখানে যেটা হবে বা আমি রিকমেন্ড করব, এই সকল বড় প্রকল্প যেগুলা ৭০-৮০ ভাগের মতো ৬০ ভাগ পার হয়ে গেছে, এদেরকে যা অর্থ চাইবে দিয়ে তাদের শেষ করার সুযোগ দেওয়া, জেদ করে নয়। এইটা হলে পরে আমাদের অর্থনীতির লাভ হবে, আমরা রিটার্ন পাওয়া আরম্ভ করব। করোনা পরিস্থিতিতে নানা খাতে ভর্তুকি ও প্রণোদনার চাপ রয়েছে, বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা।
এমন পরিস্থিতিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারও বাড়ছে, আর এডিপি বরাদ্দের বড় একটি অংশই ব্যয় হবে মেগা প্রকল্পে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে। ইয়াসের তাণ্ডবে কলকাতায় 4 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 1 কোটিরও বেশি মানুষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। 30 ব্যক্তির অর্থায়নে চলে হেফাজতের তাণ্ডব সহ ধ্বংসাত্মক কর্মসূচি। গত 26 থেকে 31 মার্চ পর্যন্ত দেশের 18 জেলায় সংঘটিত হেফাজতি তাণ্ডবের তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্যই পেয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরে ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মাঠে নামে হেফাজতের নেতাকর্মীরা। হেফাজতের সদর দফতর হাটহাজারীর মাদ্রাসা থেকেই 26 মার্চ শুরু হয় ধ্বংসাত্মক কর্মসূচি। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ সহ 18 জেলায় তাণ্ডব চালায় হেফাজতিরা। এই তাণ্ডবের সাথে সরাসরি জড়িতরা ইতোমধ্যেই শনাক্ত হয়েছে, গ্রেফতারও হয়েছে অনেকেই। তাণ্ডবে অর্থ সহায়তা যারা করেছেন তাদেরও শনাক্তের কাজ শেষ পর্যায়ে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। নির্দিষ্ট ব্যক্তি নয়, এখানে নিয়মিতভাবে অর্থ দেয় এরকম প্রায় 30 জনের নাম আমরা পেয়েছি, এর সংখ্যা আরও হয়তো বেশি আছে। পুলিশ বলছে তদন্তের স্বার্থে এখনই অর্থ সহায়তাকারীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। 2-1 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তারা স্বীকারও করেছে যে তাদের জাকাতের অর্থ থেকে তারা এখানে অর্থ নেয়। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করে সব কিছুই ধীরে ধীরে আমরা আগাবো। হেফাজতের সদর দপ্তর হাটহাজারী মাদ্রাসা হলেও তাদের অর্থের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্য। এছাড়া হেফাজতের অর্থায়নে জামাতের ভূমিকা আছে বলে জানালেন গবেষক ও অর্থনীতি বিভাগের এই সাবেক অধ্যাপক। রেমিটেন্সের প্রবাহের প্রধান অংশ যেহেতু মধ্যপ্রাচ্য থেকে আসছে, এটার একটা বড় অংশ কওমি মাদ্রাসাগুলো পেয়ে যাচ্ছে এবং তার মাধ্যমেই তাদের এই যে অতি দ্রুত প্রসার এবং তাদের যে শক্তির উৎস এই অর্থায়ন। এরা জামাত ইসলাম থেকে আলাদা মনে করে এদেরকে লাই দেওয়া বা এদের সাথে সমঝোতা করা, এটা মোটেও ঠিক হচ্ছে না। পুলিশের তথ্য বলছে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে সংগঠিত সহিংসতার ঘটনায় মামলা হয় 10টি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। ইউরোপীয় দেশগুলোতে $200 মিলিয়ন বেশি শাকসবজি ও ফলমূল রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কৃষি পণ্য রপ্তানি হয়েছে। খাদ্য সংকট একসময় চরম আকার ধারণ করতে উল্লেখ করে কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে কোনো খাদ্য সংকট নেই। কৃষিখাতকে আধুনিকায়ন করার ক্ষেত্রে ব্যাংক লোন সহ কিছু প্রতিবন্ধকতা আছে স্বীকার করে সেগুলো দূর করতে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সাথে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের এই রপ্তানিটা এটা বহুমুখীকরণ করা হয় নাই, একটা পণ্যের উপরে নির্ভরশীল। পৃথিবীতে যদি কোনো দুর্যোগ হয়, কোনো দেশ যদি আমাদের উপরে কোনো এমবার্গো দেয়, ব্যান দেয়, তাহলে কিন্তু আমাদের এই রপ্তানি আয় ভীষণভাবে কমে যাবে। আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শাকসবজি, ফলমূলের এগুলো রপ্তানি কী করে বৃদ্ধি করা যায়, তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জানাবো আন্তর্জাতিক খবর। শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, হাওড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইয়াসের তাণ্ডবে এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন কলকাতায়, আর ক্ষতিগ্রস্ত 1 কোটিরও বেশি মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় কাল থেকে শুরু হচ্ছে ত্রাণ কার্যক্রম। আজহারুল ইসলামের রিপোর্ট। বুধবার সকাল 9টা থেকে প্রায় 3 ঘন্টা ধরে চলে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। ইয়াসের প্রভাবে বৃষ্টির কবলে কলকাতা সহ পাশের জেলাগুলো।
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইয়াসের জেরে লন্ডভন্ড দীঘা, উত্তাল দীঘার সমুদ্র। পূর্ণিমার ভরা কোটালের জেরে দক্ষিণ 24 পরগনা ও উত্তর মেদিনীপুরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ইয়াসের তাণ্ডবে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৃহহীন হয়েছেন 15 লাখ মানুষ। ক্ষয়ক্ষতির জন্য মানুষকে আমি বলবো যে এখন থেকে অত চিন্তা করবেন না, আমরাও আছি। তবে কাল থেকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রাণ প্রক্রিয়া শুরু করবে বিশেষ কমিটি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন যা থাকবে। লঙ্কানদের হোয়াইট ওয়াশের মিশন কাল, সামর্থ্যের সেরাটা খেলার প্রত্যয় টাইগারদের। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এবার জানাবো খেলার খবর। দুই বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। ডাক পেয়েছেন জ্যামাইকা তালাওয়াস দলে। সিপিএল এর নতুন মৌসুম শুরু হবে 28 আগস্ট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিএল এর অফিসিয়াল পেজে খবরটি জানানো হয়েছে। এর আগে বার্বাডোস, ট্রাইডেন্টস ও তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব। দু দলের হয়েই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার। 2016-2017 মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর 2018 ও 2019 মৌসুমে বার্বাডোস ট্রাইডেন্টসে আসেন সাকিব। এরপর নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি 2020 সালের সিপিএল এ। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চায় টাইগাররা, এমনটা বলছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। সঙ্গে রয়েছে লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্য। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বেলা 1টায়। দেখুন পারভেজ খোকনের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত, তবু শেষ ম্যাচ নিয়ে সিরিয়াস টিম বাংলাদেশ। হোয়াইট ওয়াশ করার পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট জড়িত থাকায় ম্যাচটির গুরুত্ব টাইগারদের কাছে অনেক। 2 ওয়ানডেতেই টপ অর্ডার ব্যাটসম্যানরা পাননি তেমন সফলতা। সিরিজ জয়ের পথে একাই লড়েছেন মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে তাই ভুলগুলো শুধরিয়ে আরও জলজলে পারফরমেন্সের আশা মাহমুদুল্লাহ রিয়াদের। আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা এখনো খেলতে পারিনি, তো এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আই হোপ ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা খেলার চেষ্টা করব। এবং কারণ আমরা পার্সোনালি ফিল করি যে আপনি যেটা বললেন হয়তো বা টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে কিছুটা স্লগ ওভারে আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও আরেকটু ভালো পারফর্ম করা উচিত এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এদিকে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে নেওয়া শ্রীলঙ্কা দলের জন্য রয়েছে সুখবর। করোনা নেগেটিভ হয়েছেন পেসার শেরান ফার্নান্দো। সফর থেকে সান্ত্বনার জয় হিসেবে শেষ ম্যাচে ভালো কিছু করতে চায় লঙ্কানরা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মানুষের সুবিধার কথা ভেবেই পদক্ষেপ নিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ডাক ভবন ও ম্যাঙ্গো ট্রেন উদ্বোধন। করোনায় কমেছে সংক্রমণ, ফাইজারের টিকার অনুমোদন। 3 মাসে চীন থেকে আসছে সিনোফার্মের 1.5 কোটি ডোজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত উপকূল, সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কমিটি। চলতি বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সব ওয়ার্ডে STS স্থাপন, বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি শিগগিরই।
ভারতে কিশোরী নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক বাবু শনাক্ত, ফিরিয়ে আনা হচ্ছে দেশে। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।